নমস্কার। আমি শানু এসে গেছি আপনাদের কাছে আপনাদের পরিচিত অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। চেনা কবির ভালো লাগা কবিতা অনুষ্ঠান এগিয়ে চলেছে। দেখতে দেখতে প্রায় 40টা পর্বের কাছাকাছি এসে গেল এবং এপার বাংলা ওপার বাংলা দুপার বাংলা মিলিয়েই এই অনুষ্ঠান দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আপনাদের সকলের ভালোবাসা, সকলের স্নেহ, এই আশীর্বাদ ধন্য হয়ে উঠছে এই অনুষ্ঠান। এবং ইতিমধ্যে অনেক কবি আমার সঙ্গে যোগাযোগ করছেন তাদের কবিতা পাঠ করার জন্য। আমি শুধু একটুখানি তাদের কাছে বলবো যে কবিতা নিশ্চয়ই এইটি কবিতার অনুষ্ঠানটি আমার সিলেক্টেড কবিদের নিয়ে করা, নির্বাচিত কবিদের নিয়ে করার, যার জন্য এটা শিরোনাম হচ্ছে চেনা কবির ভালো লাগা কবিতা। তো কবিতা পাঠাতে পারছেন, কবিতা পাঠান, কিন্তু ধৈর্য ধরতে হবে, কেননা সপ্তাহে মাত্র 2টি দিন আমি এই অনুষ্ঠানটি করি এবং তার মধ্যে একটি ভারত এবং একটি বাংলাদেশ। তো স্বাভাবিকভাবেই কবিতা পাঠিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে, তাড়া দেওয়া যাবে না, বা আমার ওপর উষ্মা প্রকাশ করা যাবে না, বা অধৈর্য হওয়া যাবে না। নিশ্চয়ই আশা করব আপনারা সকলেই এই অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন। আমার সঙ্গে তো থাকবেনই, তার সাথে সাথে এই অনুষ্ঠানটির সঙ্গেও থাকবেন। সকলের ভালোবাসায় যেভাবে এই অনুষ্ঠান এগিয়ে চলেছে সেই অনুষ্ঠান এইভাবেই এগিয়ে যাবে। আজকের আমার এই অনুষ্ঠানের অতিথি কবি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানীয় কবি জাহাঙ্গীর ফিরোজ। আমি আগেই আপনাদের কাছে নোটিফিকেশন দিয়েছিলাম যে আমার এই অনুষ্ঠানের আজকের অতিথি কবি জাহাঙ্গীর ফিরোজ অত্যন্ত শক্তিশালী কবি বাংলা ভাষার। তার কবিতা আমি আজ এই অনুষ্ঠানে আপনাদের কাছে যে হাজির করতে পারবো, এটা সত্যিকারের আমার কাছে বেশ কিছুটা স্বপ্নের মতো। আমি বারবার বলেছি যে দুটি মানুষ আমার পাশে না দাঁড়ালে আমার এই অনুষ্ঠানটা এইভাবে ওপার বাংলার কবিদের নিয়ে অনুষ্ঠানটা করাটা এতটা সোজা হতো না। একটি মাননীয় কবি, দুজনেই কবি, মাননীয় শ্রী নৃপেন চক্রবর্তী মহাশয় এবং শ্যামল জানা মহাশয়। শ্যামলদা আমাকে সম্পূর্ণভাবে গাইড করেন যে কিভাবে কোন কোন কবিদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে, এবং সেই যোগাযোগের অনেকটা কাজ তিনি করে দেন আমার হয়ে। তা না হলে এই মেয়েদের কবিতা আমার এই অনুষ্ঠানে পাওয়ার কথা নয়, অনেক কাঠখড় পুড়িয়ে পেতে হতো। সেইটা কিছুটা আমার পক্ষে ইজি হয়েছে এবং আমি এই কবিতা আপনাদের কাছে রাখতে পারছি। জাহাঙ্গীর ফিরোজের কবিতার সম্পর্কে আমার যেটা বলা সেটা হচ্ছে, এটা একেবারেই এই যে শ্যামলদা আমাকে উৎসাহিত করেন যে জাহাঙ্গীর ফিরোজের কবিতা পড়তে হবে, এবং জাহাঙ্গীর ফিরোজের কবিতা আমি পড়ি এবং তারপর তার সাথে যোগাযোগ করি। যোগাযোগটাও হচ্ছে শ্যামলদা করে দিয়েছিলেন, তারপর আমি ফোন করে তার সাথে কথাবার্তা যেটুকখানি যাওয়া হয়েছে। আজ দুপুরেও জাহাঙ্গীরদার সাথে আমার কথা হয়েছে এই অনুষ্ঠান নিয়ে। জাহাঙ্গীরদার জন্ম টাঙ্গাইলের বীরপুশিয়া গ্রাম। পিতা এম কে মকবুল সাহেব এবং মাতা জাহানারা বেগম। জাহাঙ্গীর ফিরোজ বাবু তিনি জামালপুরে সরকারি বালিকা বিদ্যালয়ে একদম বেবি শ্রেণীতে পড়াশোনা করেছেন। তারপর 1 থেকে 4র্থ শ্রেণী বারটিয়া প্রাথমিক স্কুল, 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত চাঁদপুর হাসান আলী হাই জুবিলি স্কুল 9 থেকে 10, এবং এসএসসি পাশ করেছেন জামালপুর হাই স্কুল থেকে 1970 সালে। জামালপুরে অশোক মাহমুদ কলেজে, তারপর করটিয়া সাদাত বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান অধ্যয়ন তিনি ডিগ্রি ওখান থেকে নেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। পেশায় সাংবাদিকতা এবং নিউজ এডিটর। তিনি বিভিন্ন বড় বড় কাগজের তিনি সম্পাদনা করেন, পত্রিকা সম্পাদনা করেন। ইতিমধ্যে তার কাব্যগ্রন্থ অনেকগুলি, প্রায় আমি যা জোগাড় করতে পেরেছি সেটি হচ্ছে প্রায় 11টি কাব্যগ্রন্থ। তার মধ্যে বদ্ধ মাতাল রোদে 1987 সালে, যে ছিল প্রাণের জরুরি 1997 সালে, তারপরে আবার 2006 সালে সেটা পুনর্মুদ্রিত হয়, এবং বদ্ধ মাতাল রোদেও 2003 সালে পুনর্মুদ্রিত হয়।
চাকরিজীবীদের কোনো স্পার্টাকাস নেই, এটা 2000 সালে প্রকাশিত হয়। অনুবিশ্বের মেঘমালা, এটা হচ্ছে 2003 সাল। ছেঁড়া টুকরো মেঘ 2005 সালে। লালনের পাখি উড়ে যায় 2006 সালে। মৌরি বনের বাতাস 2008 সালে। সাগরের গর্জন থেকে নুন রক্তে আসিল 2015 সালে। সন্ন্যাসীর বাঁশির আগুন 2019 সালে। ধাঁধাময় জগৎ সংসার 2020 সালে এবং কবিতা সমগ্র 2015 সালে। তিনি বহু সম্মান পেয়েছেন, শামসুল হক সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, ময়মনসিংহ প্রেস ক্লাব সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন এবং আগামী দিনেও আরও অনেক অনেক পুরস্কারে তিনি পুরস্কৃত হবেন। আমরা আমাদের এই সভা থেকে, আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই কামনা করতে পারি। জাহাঙ্গীর ফিরোজদার প্রথম যে কবিতা, এটা আমি আপনাদের কাছে রাখবো, সেই কবিতার নাম হচ্ছে হেঁটে যাব। পৃথিবীর সহোদর আমি, পৃথিবী আমার, কেন এই পাসপোর্ট কাঁটাতার কাঁটাতার খেলা? পৃথিবী আমার, আমি হেঁটে যাব, পৃথিবী আমার, আমি হেঁটে যাব। উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে, ঈশান নৈঋত থেকে বায়ু অগ্নিকোণে, পৃথিবী আমার, আমি হেঁটে যাব। এশিয়ার কান্না শোনো, ক্ষুধা জর্জর আফ্রিকা, অনাবাদি জমি নেই কুমারী জমিন। ব্রাজিলের কানাডায়, অস্ট্রেলিয়ার ঘাসবন, স্বপ্নের গম ক্ষেত হতেছে, ডাকে আয় আয়। কর্ষণে কর্ষণে কাম দাও, ঘাম নুন জলে, দুহাতে ফসল নাও তুলে। পৃথিবী আমার, আমি খুঁজে খুঁজে কুমারী জমিন নেব। পৃথিবী আমার, আমি হেঁটে যাব। পৃথিবী আমার, আমি প্রয়োজনে ছেড়ে দেবো 20টি শহর। ব্রাজিলের বনে, কানাডায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপে, রাশিয়ায়। পৃথিবী আমার, আমি হেঁটে যাব। কেন এই পাসপোর্ট কাঁটাতার কাঁটাতার খেলা? পৃথিবী আমার, আমি হেঁটে যাব, পৃথিবী আমার, আমি হেঁটে যাব। অসম্ভব সুন্দর আন্তর্জাতিকতাবাদের কথা কবি বলেছেন এই কবিতা, এবং আমি শুরুও করলাম এই কবিতাটা দিয়ে। এটা আমারও মনের কথা যে আমরা সবাই পৃথিবীর নাগরিক, আমরা এই পৃথিবীর সন্তান। রাজা মহারাজারা তারা নিজেদের সম্পদ লুটপাটের জন্য দেশের সীমানা করেছেন, এবং আজও যে আমরা যারা এপার ওপার বাংলার কথা বলছি, সেখানেও তো অনেক ষড়যন্ত্র, অনেক কায়েমি স্বার্থ লুকিয়ে ছিল বলেই একটি দেশ আজকে 3টি দেশে পরিণত হয়েছে। তিনটি দেশ একটি দেশ ভেঙে, সেটা শুধুমাত্র কায়েমি স্বার্থবাদী যারা আছেন তাদের হিসাব নিকাশ চুকিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ কিন্তু আমরা কি এই ভাগ বা এই কাঁটাতার আমরা পছন্দ করি? ঠিক সেই মনের কথাটা তুলে এনেছেন জাহাঙ্গীর ফিরোজ। সারা পৃথিবীর ক্ষেত্রেই তাই। আমি যখন এই পৃথিবীতে জন্মেছি, এই পৃথিবীর সন্তান আমি, এই পৃথিবীর সমস্ত কিছুর ওপর আমার অধিকার আছে, কে তুমি আটকাবে? এবং এই কবিতাটি অত্যন্ত মনের কথা যে পৃথিবীর নাগরিকত্ব চালু হওয়া উচিত। পৃথিবীর নাগরিকত্ব সমস্ত সীমান্তের উনি এই কবিতাটার মধ্যে দিয়ে এ যাবৎ যত সীমান্ত আছে সমস্ত সীমান্তের তিনি বিরোধিতা করেছেন। শুধু বিরোধিতা নয়, এবং যদি এই বিরোধিতাটাকে আপনি ধরেন যে এই বিরোধিতার মধ্যে দিয়ে যে বিরোধিতাটা আছে সেটা হচ্ছে সীমান্ত বিরোধ যদি না থাকে, তাহলে সীমান্ত বিরোধ নেই, আর সীমান্ত বিরোধ যদি না থাকে তাহলে কোনো যুদ্ধ নেই। অর্থাৎ একাধারে এই কবিতাটা আমি হেঁটে যাব, এই কবিতাটা যে দৃপ্ত ভঙ্গিতে তিনি বলছেন, এই আমি হেঁটে যাব, এটি একটি মহৎ যুদ্ধ বিরোধী কবিতা, এবং সমস্ত সম্পদের উপর সকলের আয় থাকবে। কি সুন্দর তিনি বলেছেন। এশিয়ার এই যে পৃথিবীতে সম্পদের যে ভারসাম্যের যে অসামঞ্জস্য, সেই অসামঞ্জস্যকে তিনি তেমন বলছেন, এশিয়ার কান্না শোনো, আফ্রিকা। আমরা দেখি ইথিওপিয়ার ছবি দেখি তো, আমরা ছোট্ট ছোট্ট শিশুগুলো বুকগুলো ঢুকে গেছে, শরীরের পেটটা এত বড় অপুষ্টি। ইউনেস্কো থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তারা তাকিয়ে থাকে হেলিকপ্টারের দিকে, কখন সেখান থেকে সাহায্য আসবে, কখন এনজিওরা তাদের সাহায্য করবে, সেই এনজিওর খাবার খেয়ে তারা বেঁচে থাকবে। তিনি বলছেন আবার এই ব্রাজিল, অস্ট্রেলিয়ার যে ঘাস বন পড়ে আছে, অনাবাদি জমি, তাহলে যদি সেই অনাবাদি জমি ডাকছে কবিকে যে আয় আয় কর্ষণ কর,
এবং সেখান থেকে গম ক্ষেত হবে, সেই ঘাস বন গম ক্ষেত হয়ে যাবে, এবং সেই গম থেকে তৈরি হবে রুটি, যে রুটি ছড়িয়ে দেওয়া হবে এশিয়া আফ্রিকার ক্ষুধার্ত মানুষের কাছে। কত কত মানে ভাবতে পারছেন একটা কবিতার মধ্যে দিয়ে কি মেসেজটা যাচ্ছে, কি বলতে চাইছেন তিনি? বলতে চাইছেন এটাই যে, যে কথা আমি বললাম, সহজ সরলভাবে কবিতার মধ্যে তিনি যেটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে একদম আন্তর্জাতিকতাবাদের কথা, যেখানে কোনো কাঁটাতার থাকবে না। অনেকটা সাম্যবাদীর কথা। সাম্যবাদে বলেছেন কার্ল মার্কস যে যখন সাম্যবাদ আসবে তখন মানে সমাজতন্ত্রের পর যখন সাম্যবাদ আসবে, সাম্যবাদের মধ্যে কোনো দেশ কাল শোষণ যেমন থাকবে না, তেমনি কোনো সীমান্ত থাকবে না, কোনো কাঁটাতার থাকবে না। কিন্তু সে তো এ তো সেই কথারই প্রতিধ্বনি, সেই কথারই প্রতিধ্বনি। দেখুন, অনেকেই বলেন যে মার্ক্সবাদ অচল, মার্ক্সবাদ আর আজকে চলে না, কিন্তু কবিদের মনের ভাবনায় দেখুন কিভাবে সেই লিখে যাওয়া কথা, তার কথা কিভাবে অনুরণিত হতে থাকে আমাদের ভেতরে ভেতরে এবং কলমে উঠে আসে। এটা আশা করব এই আমাদের অনুষ্ঠানে সকলের মনের কথা, তাই না? খুব দীপ্ত ভঙ্গিতে এই কবিতাটায় লেখা যে আমি হেঁটে যাব পদব্রজেই, তিনি যেন সারা পৃথিবী ভ্রমণ করবেন, পদব্রজেই ভ্রমণ করবেন, হেঁটে যাবেন, মাটির ওপর পা রেখে রেখে তিনি হেঁটে যাবেন। যেভাবে দামাল শিশু তার ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে যায়, ঠিক তেমনি তিনি এশিয়া থেকে বেরিয়ে আফ্রিকার উঠোনে গিয়ে পড়বেন বা ইউরোপের উঠোনে গিয়ে পড়বেন। খুব সুন্দর কবিতা। আপনি যদি এভাবে বাড়াতে থাকেন তাহলে দেখবেন এটি খুব খুব সুন্দর কবিতা। আমি আবার দ্বিতীয় কবিতায় ওনার আসবো, এবং জাহাঙ্গীর ফিরোজ সম্পর্কে যতটা পড়েছি, যতটা পড়ার সুযোগ আমার হয়েছে, আমি দেখেছি যে একটা অদ্ভুত দেশপ্রেম, সমাজ সচেতনতা, এইগুলো দারুণভাবে তার মধ্যে আছে। আমরা অনেকে আজকাল খুব ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত জটিলতা, এই সমস্ত নিয়ে অনেক কিছু কাজ হচ্ছে, কিন্তু দেশপ্রেম এবং সমাজ সচেতনতা, মাঝে মধ্যে সমাজকে একটু সিধে করে দেওয়ার দায়িত্ব কবিরা নেন। সেই রকমভাবে অনেকটা দায়িত্ব জাহাঙ্গীর ফিরোজ, আমি আসবো, তার কবিতায় আছে। আমি দ্বিতীয় যে কবিতাটি পড়বো সেই কবিতাটির শিরোনাম হচ্ছে প্রিয় মাতৃভূমি। প্রিয় প্রসঙ্গ, প্রাণময় কথা, প্রেম, ভালোবাসা, স্বাধীনতা, মূল মন্ত্র গণতন্ত্র। এই শব্দের অর্ধেক নিহত হয়েছে, অর্ধেক প্রবল প্রতাপে বেঁচে আছে। দেখো, আমাদের ইচ্ছার ঘরে মোরগেরা ডিম পাড়ে, বের হয় পেঙ্গুইন ছানা, এইসব বলতেও মানা। আমি কিছু বলবো না, আমার মগজে আমি নেই, আমি কিছু লিখতে পারি না, আমি আমি আজ ভালো নেই। তুমি কি ভালো আছো? তুমিও কি সব কথা বলতে পারছো? ভূত প্রেত জিনে তুলে নেবে এই ভয়ে মৃত ও খণ্ডিত কবিতা লিখছো শুয়ে? অগ্নিগর্ভ শব্দ কলমের পেটে নিস্তব্ধ, নিস্তব্ধতার বিস্ফোরণ হতে পারে এই ভয়, জনতার কবিতার একদিন হবে জয়। ও আমার সোনার বাংলা, প্রিয় মাতৃভূমি, স্বর্গপ্রতিম হবে কবে তুমি। কি সুন্দর একটা আরতি। আমার সোনার বাংলা কবে সত্যিকারের সোনার বাংলা হবে, আমার রূপসী বাংলা কবে সত্যি তিলোত্তমা হবে। এ আমাদের প্রত্যেক বাংলাভাষী বা বাংলার মানুষের কাছে এক যেন আস্তে আস্তে একটা অলীক মানে স্বপ্নে পরিণত হচ্ছে। এবং এই কবিতা যদি বলেন, এই কবিতাটি হচ্ছে অত্যন্ত সত্য দর্শনের কবিতা। একেবারে সত্যি কথা যা দেখছেন তা বলছেন, কিন্তু কায়দা করে তিনি বলেছেন, একটু কৌশল নিয়ে বলেছেন যে বলতে পারছি না যা বলতে চাই, আটকে যাচ্ছে, ভূত প্রেত জিনে আমাকে তুলে নেবে, আটকে যাচ্ছে, আমি বলতে পারছি না। কলমের পেটের ভেতর অনেক অগ্নিগর্ভ শব্দ আছে, যে কোনো মুহূর্তে সেটা বিস্ফোরণে ফেটে যেতে পারে। তিনি বলছেন সমস্ত আপোষের বিরুদ্ধে, তিনি বলছেন, বলতে বলতে তিনি বলেছেন যে প্রথম দিকেই তিনি বলছেন প্রেম, ভালোবাসা, স্বাধীনতা, মূল মন্ত্র গণতন্ত্র। এই শব্দের অর্ধেক নিহত এবং অর্ধেক জীবিত। তিনি একেবারে ডাই করে একেবারে মেরে ফেললেন না, কবির ধর্ম বাঁচিয়ে রাখলেন, সম্ভাবনাকে, আশাকে বাঁচিয়ে রাখলেন। কিন্তু তিনি বললেন প্রদীপটি ভাই নিভে যাবে যে কোনো সময়। কিন্তু একথা বললেন না যে প্রদীপের মধ্যে আগুনটা নষ্ট হয়ে গেছে, তাপটা নষ্ট হয়ে গেছে, হয়তো রসদের কিছু প্রবলেম আছে, রসদ আগুন জ্বলার মধ্যে আগুন জ্বলছে, তাকে আরো রসদ যোগাতে হবে। তিনি বলছেন, কারণ মজার করে বলেছেন, যা কিছু স্বপ্ন দেখেছিলেন আমরা
সত্যি তো, আমার বাপ ঠাকুরদা যারা লড়াই করে দেশে স্বাধীনতা এনেছে, তারা কি পেলো বলুন তো এই দেশ থেকে? স্বাধীনতার পর কি পেলো? স্বাধীনতার পর আজকেও আমাদের দেশে তাকিয়ে থাকতে হচ্ছে 2 টাকা কেজি চাল, 2 টাকা কেজি গম। মানুষ পাবে কি পাবে না, খাদ্যশস্য ফুড গোডাউনে পচে যাচ্ছে, সেগুলো দিয়ে সরকার ওটা কি বলে, হাতের ওই যে এটা বানাবে কিনা, অ্যালকোহল তৈরি করে, মানুষ খেতে পাচ্ছে না। হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ কোথায় নামছে। ঠিক তেমনিভাবে তিনি বলছেন, দেখো আমার ইচ্ছার ঘরে মোরগেরা ডিম পাড়ে, ছানা বের হয় পেঙ্গুইনের। কি মজার, ছড়ার মতো, অনেকটা ছড়ার মতো তিনি বললেন। একটু অলিক কথাটাকে নিয়ে একটু ফ্যান্টাসিকে যোগ করলেন, যে মোরগের ডিমে তিনি যোগ করে দিচ্ছেন পেঙ্গুইনের ছানা। এবং পেঙ্গুইনের ছানাটা কেন বললেন, অন্য কিছু ছানা বলতে পারতেন তো, তিনি বলতে পারতেন তো মোরগের জায়গায় হাঁসের ছানা, না বললেন না, পেঙ্গুইনের ছানা, বিদেশি, যা সচরাচর আমরা দেখি না। কত সুন্দর মাইন্ড, এটা কোন লক্ষ্য করুন। তিনি বলতে পারতেন হাঁসের ছানা, তিনি বলতে পারতেন কোকিলের ছানা, বললেন না। কোকিল তো আমরা আমরা এ বাংলায় তো দেখি, কিন্তু আমরা পেঙ্গুইন দেখি না। তাহলে পেঙ্গুইন কি জিনিস আমরা জানি না, তাহলে যেটা হচ্ছে সেটা আমরা সর্বপথেই তার সঙ্গে আমরা পরিচিত নই। আমার স্বপ্ন সেটা পরিবর্তিত হয়ে গিয়ে যেটা দাঁড়ালো, তার সঙ্গে আমরা কোনোভাবে রিলেটেড নই, রিলেট করতে পারছি না। তাই তিনি বললেন, আমরা যারা কবিতা লিখছি, কবিতা লিখতে শিখছি, তারা এই জায়গাগুলো নোট করবেন। এই কবিতাকে খনন করে বলছি এই জন্যেই যে কেন তিনি পেঙ্গুইন কথাটা ব্যবহার করলেন। পেঙ্গুইন কথাটা আমার মনে হয়েছে যে ব্যবহার করলেন এই জন্য যে এটার সঙ্গে আমার বসত নেই, এটার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ নেই। তাই যে সব হয়ে আসছে, হচ্ছে যেটা, যা হওয়ার কথা ছিল তার বদলে যেটা হচ্ছে, সেটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এবং আজকের এই গণতন্ত্রের যে চ্যুতি আমাদের দেশে বলছে, সবাই গণতন্ত্রের কথা বলেছেন, এক একজন এক একটা শাসককে সরিয়ে বলেছেন ও অগণতান্ত্রিক, আমি গণতান্ত্রিক। কিছুদিন পর দেখা গেছে তার থেকে বড় অগণতান্ত্রিক কেউ নেই। একই ব্যাপার, যারা বলেছেন ওই আমলে এর গান গাইতে দেওয়া হয়নি, ওকে নাটক করতে দেওয়া হয়নি, একে স্তব্ধ করে দেওয়া হয়েছে, এই কাগজকে ব্যান করে দেওয়া হয়েছে, ক্ষমতায় আসার 1-2 বছরের মধ্যে দেখা গেছে তিনিও একই পদের প্রতীক। আইনগুলোকে কখনো আইনসভায় পাস করে তুলে দেননি, আইনগুলোকে বাঁচিয়ে রেখেছেন যাতে আবার তিনি বিপদে পড়লে এই একই আইন প্রয়োগ করতে পারেন। সেই কথাও এই কবিতার মধ্যে আছে। সব সময় গণতন্ত্রের ফাঁক থেকে স্বৈরতন্ত্র উঁকি দেয়, কখনো সেই স্বৈরতন্ত্র দলের, কখনো স্বৈরতন্ত্র ব্যক্তির, কখনো সেই স্বৈরতন্ত্র কোনো জাতের, কোনো ধর্মের, বা কখনো পার্টির। একটা জায়গায় স্বৈরতন্ত্র গণতন্ত্র থেকে সবসময় সারা পৃথিবীর দিকে তাকালে এটা দেখতে পাবেন যে সেই দিকে তারা তাকিয়ে আছে। অর্থাৎ গণতন্ত্র বলতে কি বোঝায়? গণতন্ত্র বলতে বোঝায় বিরুদ্ধ মতকে সুরক্ষিত, যে সুরক্ষার মধ্যে বিরুদ্ধ মত সোচ্চারে বলা যায়, সেটাই হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ নমুনা। কিন্তু সেই জায়গাটাই বোধহয় কোথাও কমে যাচ্ছে, তার অভিজ্ঞতা। এবং আমরাও এদেশে একই অভিজ্ঞতার মধ্যে যে ভূত প্রেত জিন, তার মানে শাসক দল, যাদের এই সহ্য হবে না কথাগুলো, তারাই তুলে নিয়ে যাবে। আর তার ভয়ে বর্তমান বুদ্ধিজীবীদের দল, বুদ্ধিজীবী যারা আছে, যারা নিজেদের কলম, নিজেদের সমাজ পরিবর্তনের একটা অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন, শ্লাঘায় ভোগেন, তারা আজকে আমরা ওরা দলের ভোগাভোগি। আমার এটা চোখে পড়ছে তো ওটা চোখে পড়ছে না, আমার কিছু ব্যক্তি বিশেষে কিছু কিছু চোখে পড়ে, সবটা চোখে পড়ে না। আমরা দ্বিধাভক্ত হয়ে গেছি, আমাদের বিবেকটা খণ্ডিত হয়ে যাচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে, আমরা রাজনৈতিক সুযোগ সুবিধা পেতে পেতে এবং কাঙ্ক্ষিত হয়ে যাচ্ছে। আজকে আমাদের টোপ দেওয়া হচ্ছে রাজনীতির মধ্যে আসুন, এসে রাজনীতির জোয়ারে ভাবুন, আপনিও মন্ত্রী হন। এই যে স্বপ্ন দেখা, তার মধ্যে দিয়ে আপোষ কামিতার যে বিষ আমাদের মধ্যে ঢুকছে, তা সৃজনশীল সমাজ বা সুশীল সমাজের মধ্যে আছেন, এই দুঃখের কথা তিনি বলেছেন। কিন্তু সেই সব দিয়েও এই কবিতার শেষ করেছেন একটি অত্যন্ত আবেগ দিয়ে, এবং শেষ করেছেন কবিতায় একটা হতাশার সুর থেকে, যে কবে কবে তুমি সোনার বাংলা প্রিয় মাতৃভূমি, তুমি সর্বপ্রতিম কবে হবে, কবে, এই আকুতি দিয়ে তিনি এই সুন্দর কবিতাটি শেষ করেছেন এবং মাতৃভূমির প্রতিও তিনি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা পরবর্তী কবিতায় একটা প্রকৃতি প্রেমের কথা দেখি, তার দেশপ্রেম দেখলাম, পৃথিবীর প্রেম দেখলাম। পৃথিবীর পরের যে কবিতাটা আমি বেছেছি সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমের পর আমি যেটা দেখবো সেটা হচ্ছে প্রকৃতি প্রেমের কবিতা। সেই প্রকৃতি প্রেমের কবিতা আমি নিয়ে আসছি। সেই কবিতার শিরোনাম হচ্ছে পরিযায়ী পাখিদের ক্ষণিক আবাস। হাওরের জলমগ্ন ঘাসে, দমকা বাতাসে একজোড়া গঙ্গা ফড়িং
লেজে জল ছুঁয়ে দিয়ে উড়ে গিয়ে বসে। ঘন সবুজের দোল খাওয়া অবনত মাথার উপরে জলে তার ছায়া, যেন কিশোরীর ঝাঁকড়া চুল ধরে আছে একজোড়া ক্লিপ। হাওরের জলমগ্ন ঘাসে হেমন্তের ঠান্ডা বাতাসে গিরিপর্বত পার হয়ে আসে দলে দলে দল বেঁধে হাঁস। জলপিপি উড়ে যায় জ্যোৎস্নায় এঁকে দিয়ে রাতের আকাশ। হাওরের ডুব জলে ঘেঁচু বন স্রোতে দোল খায় সারাক্ষণ। শুক্তি শামুক গুগলি ছোট বড় মাছেদের ঘর। জলপিপি বালি হাঁস রাখে সে খবর। তারা সব ডুবে ডুবে খুঁটে খায়, উঠে আসে শুষ্ক পালকে কিভাবে যে মুছে ফেলে জল। দেখে বিস্মিত অভিভূত পাখিরা সকল। হাওরের জলমগ্ন ঘাস পরিযায়ী পাখিদের ক্ষণিক আবাস। একটা প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত প্রকৃতি প্রেমের কথা, একটা সুন্দর একটা হাওর, একটা জলাভূমির ওপর দাঁড়িয়ে তিনি একটি সুন্দর চিত্রকল্প এঁকেছেন। এবং এই লাইনটি তো আমার অত্যন্ত মন ছুঁয়ে গেছে, যে লাইনটি, লেজে জল ছুঁয়ে দিয়ে উড়ে গিয়ে বসে একজোড়া গঙ্গা ফড়িং। সত্যি তো দেখেছি একজোড়া গঙ্গা ফড়িং বা ফড়িং, যে একদম জলের খুব কাছ থেকে যেন মনে হচ্ছে এরোপ্লেনের মতো ল্যান্ড করবে, কিন্তু ল্যান্ড করলো না, সে জলটা আলতো করে তার লেজটা একটু ছুঁয়ে গেল, উঠে গেল আর একটা পাতায়। ছোটবেলায় দেখেছি বহু, ছোটবেলার সেই স্মৃতি যেন এই কবিতাটা পড়তে গিয়ে বারবার আমাকে ভারাক্রান্ত করেছে। আমি যে অঞ্চলে থাকতাম সেখানে নন্দীপুকুর বলে একটি পুকুর ছিল, সেই পুকুরে ধারে আমরা যেতাম, সেইখানেই প্রচুর ফড়িং উড়ে বেড়াতো, সেই ফড়িং ধরতেই আমরা যেতাম। যাই হোক, যেন হচ্ছে এই সুন্দর চিত্রকল্প, এবং সেখানেও তিনি নিয়ে এসেছেন যেন কিশোরীর ঝাঁকড়া চুল ধরে আছে একজোড়া ক্লিপ। এই জায়গাটা একটুখানি মানে মনে হলো ক্লিপ একটা আধুনিকতার মধ্যে এলেন। যাকে যেটা বলার সেটা হচ্ছে যে একদম আপাদমস্তকভাবে প্রকৃতি প্রেমের পুঙ্খানুপুঙ্খ ছবি এখানে আছে। হেমন্তের বাতাস, গিরি পর্বত পার হয়ে পরিযায়ী পাখিরা আসে, সাইবেরিয়ান পাখিরা তারা আসে, সব আছে। কিন্তু এটা কি এতই সোজা কবিতা? না, এক কথায় না। এখানেও তিনি তার মনের কিছু কথা বা বোঝার কিছু কৌশলে রেখে গেছেন শব্দের মধ্যে। যদি দেখেন এখানেও কিন্তু আছে খাদ্য খাদকের সম্পর্ক। শুক্তি শামুক গুগলি ছোট বড় জলপিপি বালি হাঁস রাখে সে খবর। তারা সব ডুবে ডুবে খুঁটে খায়। এই দেখুন খাদ্য খাদকের সম্পর্ক। এবং রহস্য করেছেন যেটা, সেই রহস্যটা হচ্ছে তারা ডুবে ডুবে খাওয়ার পর জলের ভেতর থেকে ডুবে গিয়ে খাওয়ার পর উঠে আসে তখন শুষ্ক পালক। খুব ন্যাচারাল ব্যাপার এটা, কিন্তু এই ন্যাচারাল ব্যাপার মধ্যে মজাটা রয়ে গেল। অর্থাৎ এইবার আপনি আপনার কবিতার কাব্য জাল আপনি বিস্তার করতে পারেন, এটাকে ধরে আপনি এগিয়ে যেতে পারেন। যেমন তিনি রহস্য করলেন, ঠিক তেমনিভাবে হ্যাঁ ঠিকই তো, যারা শক্তিশালী তারা ছোটদের খায়, তাহলে যারা সমাজে বড় লোক বিত্তবান তারা গরিবের রক্ত চুষে খায়, আর সেই রক্ত চুষে খাওয়ার পর তাদের গায়ে কোনো দাগ থাকে না, শুষ্ক পালক, জলের মধ্যে ডুবে যাচ্ছেন, এটা তাদের অদ্ভুত কৌশল। এবং তারা পূজিত হন। শাসক শোষিতের রক্ত পান করার পরও বীর দর্পে তারা চলতে থাকে, এগোতে থাকে। আমাদের মহাকাব্যেও আছে অন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায়, আপনি যদি খুব ভালোভাবে পড়েন গুলিয়ে যাবে আপনার। যাকে ন্যায় বলা হচ্ছে কখনো কখনো সেটা মনে হবে অন্যায়, এটা ঠিক হচ্ছে না। পেছন থেকে তীর মারা হচ্ছে কেন? মেঘের আড়াল থেকে তীর মারা হচ্ছে কেন? নানা প্রশ্ন আসবে। ঠিক সেই যে কৌশল, এই কৌশলটাও এইখানে আছে। শুষ্ক পালকে কিভাবে মুছে ফেলে জল দেখে বিস্মিত অভিভূত বাকি পাখিরা তারা বসে, বাবা তুমি কিভাবে এই কায়দাটা শিখেছো যে তোমার পালক ভেজে না? অর্থাৎ তুমি সবটাই খেলে, বর্দার আমি গিয়ে ঘরের ভেতর দুধ চুরি করে খেলাম, আমি বোকা, আমার গোপে দুধটা লেগে রইলো, আর বর্দা আলতো করে মুখটা মুছে নিল আর দুধের মধ্যে একটু জল মিশিয়ে দিল, মা ধরতে পারলো না। পরে যখন মা একটু সন্দেহ হলো দুধটা তো পাতলা কেন, দেখলো আমার গোপে দুধটা লেগে আছে, দুধের শটটা লেগে আছে। আমি মার খেলাম, আমার দাদা মার খেলো না, আমার দাদা ওই কায়দাটা শিখে গেছিল যে দুধ খাওয়ার পর মুখটা মুছে ফেলতে হয়। ঠিক তেমনি শিকার করার পর তার চিহ্ন রাখতে নেই। এই যে ফিলোসফিটা, এইটা তিনি বলেছেন। পুঁজিবাদও এই কাজই করে, তারাও এই কাজ করে, কিন্তু তারা পূজিত হয় অদ্ভুতভাবে।
তাদের পুজো করার জন্য অনেকে থাকে, আমরাই থাকি তাদের পুজো করার জন্য, কারণ আমরা তাদের দ্বারা লালিত পালিত হই। দারুণ কবিতা। কবিতার মধ্যে যদি আপনি ঢুকতে পারেন তাহলে কবিতার মধ্যে অনেক কিছু আছে। আমি পরের কবিতায় যাব। পরের কবিতা হচ্ছে অপেক্ষা কবিতার নাম। এইবার আমরা কবির একটা বেদনার কবিতা চলে এসেছি। কবিতা বেদনা ছাড়া তো কবি হওয়া যায় না, বেদনা অনেক বুকে নিয়ে ঘুরে বেড়াতে হয়, যন্ত্রণা বেদনা তার মধ্যে থেকেই সৃষ্টি হয়। ঠিক তেমনিভাবেই আমরা একটা বেদনার কবিতা তিনি পড়ছেন, কিন্তু একটু অন্যভাবে আমি বলছি। অপেক্ষা, অপেক্ষা কি যে বিরক্তিকর, ভারী ঘন্টার কাঁটা, মন্থরা কখন সে পৌঁছবে তার ঘরে। প্রতীক্ষা সে তো অস্থির নীরবতা, খাঁচায় বন্দি এক চঞ্চল খঞ্জনা পাখি। আমিও কি পাখি নই? আমিও তো অপ্রতীক্ষায় আছি, আমিও যে অপেক্ষায় একা। শূন্য হলেই শুধু শূন্যের দেখা, তাই এই অপেক্ষায় থাকা। প্রতীক্ষার প্রহর গোনায় এই অপেক্ষার কাজ। খাঁচার ওপারে নীলাকাশ, পাখা মেলে দিতে চায় মন। শূন্যের আহ্বানে মিলনের অপেক্ষায় কাটে সারাক্ষণ। ছন্দের মধ্যে দিয়ে ছন্দ দিয়ে তিনি এই কবিতা লিখেছেন। কিন্তু এই কবিতাটার মধ্যে আমি যেটা বললাম, প্রথমে বলেছি, যেটা অভিমান, একটা অভিমান কোথাও এই কবিতার মধ্যে ছুঁয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটাকে তিনি বলছেন যে অপেক্ষাকে বিরক্তিকর, আমার আর মন মানছে না, কখন কখন আমার মনের মানুষের সঙ্গে দেখা হবে, বা আমি কখন কখন এই জায়গায় পৌঁছবো। বিরক্তিকর লাগছে, ঘড়ির কাঁটা দুটো যেন মন্থরার মতো, সময়টা কাটতেই চাইছে না। সেই সময়টা কখন তার নির্দিষ্ট করে, যে নির্দিষ্ট সময়টা আমি দেখতে চাই, সেই নির্দিষ্ট সময়ে কখন পৌঁছবে। প্রতীক্ষা সে তো অস্থির নীরবতা, খাঁচায় বন্দি এক চঞ্চল খঞ্জন। সত্যি মনের ভেতর চঞ্চলতা কখন সময় কাটবে। খুব সুন্দর সুন্দর মিলনের জন্য একটা উৎসুক মন এবং একটা বন্দি দশা। আপনি যেভাবেই ধরতে পারেন, মুক্তিকামী মানুষের কথা ভাবতে পারেন, আপনি প্রেমিকের কথা ভাবতে পারেন, প্রেমিকার কথা ভাবতে পারেন, আপনি অভিসারের কথা ভাবতে পারেন, আপনি খাবারের কথাও ভাবতে পারেন, যে আমার এই সময় খাবার আসার কথা, আমি খাবারটা পাচ্ছি না। সব মিলিয়েই আপনি সামগ্রিক একটা নিজের বন্দি দশা, অপেক্ষার অত একটা বন্দি দশা, সেই বন্দি দশাকে তিনি ছন্দের মাধ্যমে খুব সুন্দর আপনার আমার কাছে নিয়ে এসছেন। মিলনের জন্য একটা উৎসুক মনের আকুলতাও আমরা এই কবিতায় দেখতে পারি। আমরা পরের কবিতায় যাব। পরের কবিতা, এটিও খুব সুন্দর কবিতা, একটু রহস্য করে কবিতাটাকে করা, বেশ মজা আছে কবিতাটায়। একটা দৃশ্যকল্প থেকে কবিতার মধ্যে আমরা ঢুকে পড়ব। কবিতার নাম প্রেম ও পতন। বাজিকর প্রসারিত দুই বাহু ঈগলের, সতর্ক দুই পা অভ্যস্ত সাঁকো পাড়াবারে। তবু কার চোখের ঝিলিকে অন্ধ হলে পাখি। গ্যালারি উল্টে গেল, পতন মুহূর্তে দৃশ্যটি ভাইরাল। কি কারণ ওই পতনের? দেখেছিলে ভয় ও বিস্ময়, দু চোখে অতলান্তিক প্রেম। আসমান থেকে ঝাঁপ দিলে জলে, দুই পায়ে বাঁধা ছিল না কিছুই। জল ছুঁয়ে ফিরে যাওয়ার আগেই বন্দি হলো নেটে। একটা ট্রাপিজের খেলায় কিছু অন্য শব্দ যেমন ব্যবহার করে, যেমন ভাইরাল, নেট, এই শব্দগুলো আজকের চলতি শব্দ। এগুলো আমরা কথায় বারবার ব্যবহার করি। কবিতাতেও তিনি নিয়ে এসছেন। নেট, জাল বলেননি, তার বদলে বলেছেন নেট। ভাইরাল তাও বলেছেন, আমরা বলি না ভাইরাল হয় ছড়িয়ে। একটা ট্রাপিজ খেলা দেখাতে দেখাতে সে পড়ে যাচ্ছে, ঝাঁপ দিচ্ছে। সে কোথায় তার অসতর্কতা হলো? কাউকে দেখেছিল? কার তার নীল চোখ দেখলো সে ওপর থেকে, যে চোখে ছিল আকুল, মানে প্রেমের আকুল আরতি? কাকে? লাভ অ্যাট ফার্স্ট সাইট দেখে তার এতটাই হলো যে তার সব সতর্কতা ভেঙে গেল, মনোসংযোগ নষ্ট হয়ে গেল। চমকে উঠলাম আমি, আমার মনের মানুষকে দেখে হাত থেকে চা চলকে গেল, জল পড়ে গেল, গায়ে জল দিতে ফেললাম। এরকম যে চকিত আচম্বিতে যে ঘটনাগুলো ঘটে, একজন ট্রাপিজের ওপর যিনি হাঁটছেন দড়ির ওপর, যা রেগুলার অভ্যাস হেঁটে যাওয়া, কিন্তু আজ সে কাকে দেখলো? কার প্রেম দেখলো চোখে, এবং
সে পৌঁছে তার কাছে যেতে পারলো না, অতলান্তিক যে প্রেম, তার আগেই তো তলায় নেট পাতা থাকে। এখানে ট্রাপিজের জাদুকরের মৃত্যু হয়নি, জাদুকর আঘাত পায়নি, জাদুকর নেটে বন্দি হয়েছে, জালে বন্দি হয়েছে। একটা সুন্দর হঠাৎ করে ফেল করে যাওয়া একটা ঘটনাকে আমরা অনেক সময় দেখি। আমরা এই যখন অলিম্পিক, এশিয়ান গেমস এগুলো হয় তখন দেখি অনেক সময় হলো না, এইটা মিস হয়ে গেল। এটা অনেক ভারোত্তোলক বিশাল বড় চেহারা তুললেন, একটা রাখতে পারলেন না, ফেলে দিলেন। আমরা তখন অনেকে ভাবলাম যে এটা তার ব্যর্থতা, পারল না। কিন্তু এইরকমই একটা ঘটনা হঠাৎ একটা হরিজন্টাল বারের মধ্যে দিয়ে কেউ বারবার দৌড়চ্ছে, প্যারালাল বারের ওপর যাচ্ছে, খেলা দেখাতে গিয়ে সে পারলো না। আমরা ভাবলাম মিস করে গেছে কোনো কারণে, কিন্তু এখানে কবি কত সুন্দর এই মিসটাও তিনি প্রেমের মধ্যে মেশালেন। যে কার চোখ দেখে তুমি ঘাবড়ে গেলে বাবা, কার চোখ দেখে, কার চোখ দেখে তুমি এই মনোসংযোগ নষ্ট হলো। খুব সুন্দর প্রেমের কবিতা। আমার ছোট্ট ভাগ্নে দেখছে, ও লিখছে যে মামাই আমি দেখছি, দেখতে থাকো। প্রেমের আমরা এখন জাহাঙ্গীর ফিরোজ, বাংলাদেশের ওপার বাংলার অত্যন্ত সম্মানীয় এবং জনপ্রিয় কবি জাহাঙ্গীর, শক্তিশালী কবি। আমরা তার কবিতার আলোচনায় বসেছি, আলোচনা চলছে, এগিয়ে চলেছে। এখন আমরা আস্তে আস্তে প্রেমের দিকে ঢুকছি। সেই কবিতা চাঁদের সাম্পান, খুব সুন্দর ছন্দ ব্যবহার করেছেন, ছন্দ ব্যবহার করে করে কবিতাটাকে এগিয়ে নিয়ে গেছেন। দুলছিল নাও, ফুসছিল জল, ঢেউয়ের উপত্যকা, ভয়ের দুইটি ডানার মাঝে চাঁদ উঠেছে একা। হাওয়ার গানে জলের টানে যাচ্ছি ভেসে কই, একটি বড় ঢেউয়ের দোলায় জড়িয়ে ধরলে সই। এমনতর চাঁদের আলো মাতাল করা জলে, মরণ ভয়ের দুয়ার ভুলে প্রেমের নৌকা চলে। যাত্রীরা কেউ বদর বদর দোয়া ইউনুস পড়ে, প্রেম কেন যে এলিয়ে পড়ে বুকের ছোট্ট ঘরে। জীবন এবং মরণ সবই ঝড়ের রাতে তুচ্ছ, জলের ময়ূর তৃষ্ণা কাতর নাচাচ্ছে তার পুচ্ছ। দুলছিল জল, ফুলছিল জল, ঢেউয়ের উপত্যকা, প্রেমের ভুরুর মধ্যাকাশে চাঁদ দিল আজ দেখা। তাহা থ্যাংক ইউ ফরিদদা, ফরিদ আহমেদ দুলাল, আমার অন্যতম ভালো লাগা কবি। তিনি একটা কমেন্টস করেছেন, কত সুন্দর। যখন বিপদ আসছে, আমি নৌকা করে পার হচ্ছি, সেই নৌকা সে আর সেই সাম্পানটা হয়ে গেল চাঁদের সাম্পান। যখন আমার প্রেমিকা ওই ভয় পেয়ে, উত্তাল ঢেউয়ের ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলো, যেন বাজ পড়লো। অনেক সময় হয় না এই ধরনের সিনারিও আমরা দেখি, তেমনিভাবে আমাকে জড়িয়ে ধরলো। তখন কোথায় মৃত্যু, কেউ দোয়া পড়ছে, কেউ ভাবছে হায় আল্লাহ আমাকে বাঁচাও, হে ভগবান এই দুর্যোগের হাত থেকে বাঁচাও, আমি এত এই দেবো ওই দেবো, মানুষ বলে না বিপদে পড়লে। কিন্তু এ তখন প্রেমের তরঙ্গে ভাসছে, কারণ তার সঙ্গিনী তাকে বুকে জড়িয়ে ধরে আছে। তার তখন মনে হচ্ছে মৃত্যু সে তো তুচ্ছ, একই সাথে যদি দুজনে মরে যায় এর থেকে ভালো কি আছে। প্রেমের ভুরুর মধ্যাকাশে চাঁদ, আজ চাঁদ দেখা দিল। কত সুন্দর। জীবন এবং মরণ সবই ঝড়ের রাতে তুচ্ছ, জলের ময়ূর তৃষ্ণা কাতর নাচাচ্ছে তার পুচ্ছ। সেখানেও তার ময়ূরের প্রেম, যেন মেঘলা আকাশ দেখলেন ময়ূর যেমন তার পেখম মেলে, ঠিক তেমনিভাবে এখানেও এইটা করেছে। খুব সুন্দর। আসলে মানে এই আছে না, প্রেমের জন্য মানুষ কি করতে পারে কি করতে পারে না, প্রেমের জন্য সব কিছু পারে। একটা আছে যে কোনো নিয়ম নীতি থাকে না, যুদ্ধ এবং প্রেমের ক্ষেত্রে কোনো নিয়ম নীতিভীতি কিছু বলে কিছু কাজ করে না। হ্যাঁ, তো আসলে কবি এখানে জিতিয়ে দিচ্ছেন মৃত্যুর মুখে, মৃত্যুর মুখে, বিপদের মুখে দাঁড়িয়ে তিনি হাসতে হাসতে জিতিয়ে দিচ্ছেন প্রেমকে। প্রেমই যেন সঞ্চারিত হচ্ছে মানুষের মনের ভেতর, এবং সেই মন থেকে সে শক্তি অর্জন করছে। একটা যেন প্রেম যেন একটা শক্তি, তাকে শক্তি যোগাচ্ছে, এবং সে মৃত্যুকে, বিপদকে চ্যালেঞ্জ করার বলে বলিয়ান হচ্ছে। আসলে জিতছে প্রেম, ভালোবাসা। এইবার একটু সমাজ সচেতনতার কবিতায় যাব, প্রেমকে নিয়েই। সিনিয়র কবি তো অনেক কিছু দেখেন, একটা বয়সে যা কিছু মানায় আর একটা বয়সে গিয়ে সেটাকে অন্যভাবে দেখা। এখানেও তিনি এই কবিতাটা আমি পড়ছি। কবিতা, ভুল ছিল সব ভুলের মতোই কালো, একখানা ভুল
লাল হয়ে চমকালো, সেই আলোতে চোখের তারায় সুখ দেখেই কেন কাঁপছিল ওই বুক, মনের মধ্যে রেখে তোমায় প্রিয়া কেন এলে ভাই করতে পরকিয়া, কাঁপছ তুমি কাঁপছে তোমার হিয়া, ভয় কামনা ডরে ফোন এসেছে ফিরতে হবে ঘরে, পরকিয়ায় কাঁপছে থর থর, ভাঙছে হৃদয়, ভাঙছে অনেক ঘর। দেখুন, এটা হয়, কিন্তু কবি খুব নীতির কথা এখানে বলেছেন যে সমস্ত ভুলগুলো কালো, কিন্তু তার মধ্যে একটা লাল হয়ে চমকালো, আর সেই চমকের মধ্যেই, সেই চমকের আভাতেই কাঁপছে বুক দুরু দুরু করে, আবার বোধহয় প্রেমে পড়লাম। রোমান্টিক মানুষরা, প্রেমিক মানুষরা, শিল্পী মানুষরা, কবি মানুষরা একটু বেশি প্রেমে পড়ে, বারবার পড়ে। তো সেই প্রেমটা যাতে পরকীয়ায় না গিয়ে ঘর না ভাঙে তার উপদেশ তিনি দিচ্ছেন, এবং তিনি বলছেন মনের মধ্যে তো তোমার কোনো প্রিয় আছে, তাহলে আবার আবার কারোর কাছে কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, যে সম্পর্কের কোনো বৈধতা নেই বা যে সম্পর্কের কোনো কোনো নাম সেভাবে দেওয়া যাবে না, তাহলে সেই সম্পর্ক কেন করতে আসছো ভাই? পরকীয়া হচ্ছে সর্বনাশা, সেই সর্বনাশে তুমি কেন যাচ্ছ? হ্যাঁ, তো সমাজ সচেতনতার কথা তিনি বলছেন, পরকীয়ায় কাঁপছে থর থর, ভাঙছে হৃদয়, অনেক হৃদয়ও ভেঙে যায়, ভাঙে তো। একটা পরকীয়া তৈরি করতে গেলে যার সাথে, যাকে প্রিয়া বলছেন, প্রিয় বলছেন, যার সাথে কিছুটা বেইমানি হয়ে যাচ্ছে, তার তো ঘর ভাঙছে, তার তো মন ভাঙছে, মন ভাঙলেও তো ঘর ভাঙে। খুব সুন্দরভাবে অনেকটা অভিভাবকের দায়িত্ব নিয়ে এই কবিতাটি তিনি লিখেছেন। আমরা একটি বেদনার কবিতা পড়ব, অভিমানের কবিতা। দেখুন কবির অভিমান তিনি কিভাবে আমাদের কাছে নিয়ে আসছেন। কবিতার নাম এক ফোঁটা নদী। হাওয়ায় একটু একটু সরে, নড়ে চড়ে, পিছলে এসে টুপ, দুই এক ফোঁটা যেন ছিন্ন মূলের মোটা থেকে নেমে বেদনা, তারই জলছবি এঁকেছে নীরবে। জানালার কাঁচে এক ফোঁটা নদী, সারসিতে সদ্য স্নাত পাতার কার্নিসে ঝুলে আছে আলোকলতার অভিমান। চনমনে বধুয়ার চোখে কেন জল টলমল। খুব ছোট্ট কবিতা, কিন্তু ছোট্ট কবিতার মধ্যে অনেক গভীরতা এবং অনুভব চিত্রটা খুব মারাত্মকভাবে এখানে আছে। পুরো ছবিটা আপনি দেখতে পাবেন, লাইন বাই লাইন আপনার সামনে এটা ভেসে উঠবে। এবং আমার তো মানে অসম্ভব ভালো যে লাইনটা লেগেছে এই কবিতায়, কখনো কখনো এক একটা লাইনই যেন একটা কবিতা হয়ে যায়। জানলার কাঁচে এক ফোঁটা নদী, আহা, সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে মনে হয় একটা ঘষা কাঁচের সার্সিন, সেখানে একটা ফোঁটা বৃষ্টি পড়েছে, পড়ার পর সে সেখানে থাকলো না, এবার সে আস্তে 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 বেঁকে 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 নেমে আসছে। এটাই নদী। হয়তো ওই ন্যানো টেকনোলজিতে যদি আমি পৌঁছতে পারি, ওই জায়গায় যদি আমি পৌঁছতে পারি, আরও ক্ষুদ্র ক্ষুদ্র, ওই ফোঁটার থেকেও ক্ষুদ্রতর হয়ে যদি যেতে পারি, তাহলে ওটা আমার কাছে নদী মনে হবে। একটা জলের হড়পা বানের মতো এসে যাওয়া একটা নদী, সেটা মনে হবে। আমি যখন এখান থেকে দেখছি একটা আকৃতি নদীর মতো আস্তে 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 গড়িয়ে 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 কাঁচের জানলা বেয়ে নামছে, কি অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণকে কবিতার ভাষায় নিয়ে আসা। এখানেই যেন এটা কবিতা হয়েছে, জানলার কাঁচে এক ফোঁটা নদী, টুপ টুপ করে বৃষ্টি বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে। এবং তিনি বললেন, সারসিতে সদ্য স্নাত পাতার কার্নিসে ঝুলে আছে আলোকলতার অভিমান। দেখুন এখানেও আপনাকে কবিতা পড়তে গেলে, কবিতা পাঠ করতে গেলে কবির কি বলতে চাইছেন সেই জায়গায় যদি আপনি যেতে চান, যে টুকরো টুকরো হিরে মণিমুক্তগুলো ছড়িয়ে থাকে, সেগুলোকে আপনাকে ভালো করে জাজ করতে হবে। এখানে আলোকলতা, যার অন্যতম নাম স্বর্ণলতাও বটে, এবং এটি একটি পরজীবী উদ্ভিদ। তারপরে চলেন বধুয়ার কথায়, চনমনে বধুয়ার চোখে কেন জল। আলোকলতা, পরজীবী উদ্ভিদ, বধুয়া, ম্যাক্সিমাম স্ত্রীরা তারা স্বামীর উপার্জনের উপর নির্ভরশীল থাকে, তাই যেন অনেকটা পরজীবী উদ্ভিদের মতো তার দুঃখ অভিমানটাকেও তিনি বলেছেন। বৃষ্টির সাথে তার একটা অভিমানের ছবি, একদিকে প্রকৃতির জল, প্রকৃতির নদী, আরেকদিকে বধুয়ার চোখে জল, বধুয়ার মনে বৃষ্টি।
সেইটাকেও তার সঙ্গে একটি আলোকলতা গাছের তুলনা করলেন, যেন মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা দুঃখ আছে, একটা বেদনা এখানে সিম্বলিকভাবে নদী হয়ে বইছে খুব খুব। এবং এই যে সার্সির ওপার থেকে তিনি দেখছেন, এটাও যেন একটা আড়াল, এটাও যেন একটা এই অস্বচ্ছতা, এই অস্বচ্ছতায় তিনি দেখছেন ওপাশ থেকে একটা, অর্থাৎ কাছে যেতে পারছেন না, তার মুখোমুখি হতে পারছেন না, দূর থেকে অনুভব করছেন, দেখতে পাচ্ছেন, কিন্তু কাছে যেতে পারছেন না, এখন বাধা আছে। সেই বাধাটা হচ্ছে সার্সি। সেই বাধাটা কি? অভিমান। সেটাও কি কোনো পক্ষের একটা অভিমান? খুব সুন্দরভাবে এক ফোঁটা নদী শিরোনামে এই কবিতাটি, খুব সুন্দর কবিতা। পরবর্তী কবিতা, সেই কবিতায় আমরা সমাজের আবার বাস্তব ছবিতে চলে আসি। কবিতার নাম মায়া হয়। গাছ ভেসে যেতে যেতে চোখ খুলে জেগে ওঠে ভয়ঙ্কর কুমির। নিষ্প্রাণ গাছের শরীরে ডুবে দীর্ঘ জীবনের ঋণ শোধ করে যেতে হয় বুঝি। এ ভুবনে বহুতর পশু মানুষের মাঝে ডুবে আছে। আমি রোজ জনা অরণ্যে দেখি বিচরণশীল পশুদের, গাছপালা নেই, পাখি তাই চোখেও পড়ে না। এই চিড়িয়াখানায় এসে পশু ও পাখিদের জন্য বড় মায়া হয়। স্টেট কাট কিছু কথা দুম দুম করে তিনি বললেন, এবং খুব সোজা সাপটাভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে রক্ষকই তো ভক্ষক হয়। যে গাছ ধরে আমি জলের স্রোত, জলে আকুল জলে ভেসে যাচ্ছিলাম, সেখানে খড়কুটোর মতো যে গাছটাকে জড়িয়ে ধরে আমি বাঁচছিলাম, সেই একদিন কুমির হয়ে আমাকে গিলে নিতে আসলো। রক্ষকই তো ভক্ষক হয় সমাজে, বার 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 সেই রক্ষকেরাই ভক্ষক হচ্ছে। তাই তিনি বলছেন দীর্ঘ জীবনের ঋণ শোধ কি এভাবেই করে যেতে হয়? অর্থাৎ আমাকে যিনি বাঁচালেন তার খাদ্য হয়েই কি আমাকে তার ঋণটা শোধ করতে হবে? চিড়িয়াখানায় বন্দি রাখা পশুরা, তারা তো একটা জায়গায় আছে, বন্দি রাখা পশু, তাদের মানুষ দেখতে যায়, তারা বন্দি, তারা পশু, তাদের আমরা নামকরণ করছি যে তারা মনুষ্যতর জীব, তাদের আমরা বেঁধে রেখেছি, আটকে রেখেছি। কিন্তু যারা সত্যিকারের পশু, তারা তো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে সমাজে, তাদের তো কোনো শৃঙ্খল নেই, তাদের তো কোনো খাঁচা নেই, তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। সকলেরই মনের কথা এটা, কিন্তু কবিতায় প্রকাশ করতে আমরা কজন পারি? তো খুব সুন্দরভাবে তিনি এটা প্রকাশ করেছেন। আমরা পরবর্তী কবিতায় যাব। সেই কবিতার নাম হচ্ছে স্বপ্নের পালাগান। স্বপ্নের দুয়ার থেকে ফিরে এসে দাঁড়িয়েছি দুঃস্বপ্নের মুখোমুখি। ভয়াল সময় যেন অজগর, দীর্ঘ, অশেষ, ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে স্বদেশ। দুঃস্বপ্নের গহ্বরে কোনো জোনাকিও নেই, নিকষ আধার সে তো মুখ পর্বতের ছায়া। দয়া মায়াহীন প্রমত্তা কালী, রঙ্গমঞ্চে চলছে স্বপ্নের পালাগান, মুহু মুহু করতালি। পালাগান থেকে ফিরে এসে দেখে বুক খালি। একটা হতাশা আছে এই কবিতার মধ্যে, একটা স্বপ্নভঙ্গের বেদনা এই কবিতায় যেন তাড়া করে আসছে। মুক্তি নেই। স্বপ্নের দুয়ারে ছিলাম, গিয়ে এসে এখন দাঁড়িয়েছি দুঃস্বপ্নের মুখোমুখি। সেই রাজা যায়, রাজা আসে, রাজা বদলায়, কিন্তু রাজত্বের যে রাজার যে চলন, যে শোষণ, যে অত্যাচার, তা বদলায় না। রাজার রূপ বদলায়, দল বদলায়, দল বদলানো সরকার বদলায়, কিন্তু মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয় না, মুক্তি পাওয়া যায় না, কোথাও তিলমাত্র আলো নেই। এই যে তিনি বললেন দুঃস্বপ্নের গহ্বরে কোনো জোনাকিও নেই, তার মানে একটা তিলমাত্র আলো, জোনাকির আলো জ্বলছে, কনস্ট্যান্টও নয়, জলে নেবে, কিন্তু একটা ছোট্ট আলো, খুব বিশাল যে আলোকিত করে তাও নয়, কিন্তু সে একটা জোনাকির আলো তিনি দেখতে পাচ্ছেন না। দীর্ঘ দীর্ঘ গহ্বরে, দুঃস্বপ্নের যে গহ্বর, সেই গহ্বরে তিনি কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু মজার কথা, এই যে রঙ্গমঞ্চটা তৈরি হয়েছে, একটা রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চ মানে জীবন, আমরা তো বলি যে আমাদের জীবন হচ্ছে রঙ্গমঞ্চ, এবং সেই রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকেই কুশীলব, আমার যার যা দায়িত্ব আছে সেই দায়িত্ব আমি করব, করে তারপর চলে যাবো। যে প্রমত্তালির কথা বললেন, তোমার কর্ম করি আমি, তো সেই করি আমি, তো আমি কিন্তু এখানে খুব প্লেজারের মধ্যে আছি, হয়তো ভয় পেয়ে, হয়তো বা মানিয়ে নিতে। রঙ্গমঞ্চে মুহু মুহু করতালি পড়ছে, আহা রাজা, আহা রাজা, চলছে চলছে,
কেউ এসে বলছে না রাজা তোর কাপড় কোথায়, কারোর বলার ক্ষমতা নেই। রাজা ও বীর দর্পে এগিয়ে চলছে, পেছনে পেছনে পারিষদ চলছে মোহু মোহু করতালি। এই পালাগান থেকে ফিরে এসে দেখছি সত্যি বুকের মধ্যে কিছু নেই, বুকটা খালি হয়ে গেছে, খালি দুঃস্বপ্নের গহ্বরের মতো খালি। আমার স্বপ্নটাও আমার আমার আর বুকের ভেতর নেই, একটা বেদনা। এই প্রতিদিনকার সামাজিক যে অবক্ষয় দেখে দেখে আমরা ক্লান্ত, আমরা বিরক্ত। একটার পর একটা বদল চেয়েও কোনো বদল হচ্ছে না। ওই রাজা খালি বদল হচ্ছে, আর কিছু বদল হচ্ছে না, দিনটা তো বদলাচ্ছে না। সে আর মধ্যে দিয়ে যে বেদনা, যে হতাশা, যে কথা তিনি পূর্বতন এক কবিতায় বলেছেন, প্রিয় স্বদেশ প্রিয় মাতৃভূমি কবে তুমি স্বর্গের মতো হবে, ঠিক সেই কথারই যেন প্রতিধ্বনি এখানে এলো। পালাগান থেকে ফিরে এসে দেখি বুক খালি, বুকের মধ্যে কিছু নেই। আস্তে আস্তে শেষ দিকে এসে যাচ্ছে অনুষ্ঠান। প্রতিদিনই যা হয় শেষ দিকে এসে গেলেই আমার কণ্ঠটা ছেড়ে যেতে হবে। কবিতার মধ্যে থাকার মতো এত সুখ বোধহয় কোনো কিছুতে নেই। আমার একটা খুব সংকট হয়, আমি আগের দিনের এপিসোডে বলেছি যে একটা কবিতা যে রেস রেখে যায় তারপরে আর একটা কবিতায় যাওয়া খুব মুশকিল। কারণ এটা কবিদের থেকে বেছে নেওয়া কবিতা, তো প্রত্যেকটা কবিতা ভালো কবিতা। আমি তো বলি কবিতা যদি সত্যিকারের কবিতা আপনি পড়েন, তা যদি আপনার বুকের ভেতর বাজে, তাহলে সারা দিনটা ভালো হয়ে যায়। তো এই সব ভালো ভালো কবিতা পড়েই, একটা কবিতা পড়েই আর একটা কবিতায় যাওয়া সত্যি খুব খুব কষ্টকর। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, বুঝছেনও তাই, সেই জন্যই আমাকে এত আশীর্বাদ করছেন, এত ভালোবাসছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা কবিতার জার্নি। তো মনে হয় যে কবিতার মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ ভালো লাগছে, দারুণ সময়টা কেটে যাচ্ছে। এই তো একটু পরেই লাইটটা কমে যাবে, বন্ধ করব, নমস্কার বলে চলে যাব। তারপরে আবার নিত্য নৈময় কথার মধ্যে মনে হবে এইটা নেই, ওইটা নেই, সেইটা করতে হবে, ওইটা বাকি রয়ে গেল। আবার সেই দৈনন্দিন জাবর কাটার মধ্যে কোথাও যেন একটা দাসত্ব আছে, সেই দাসত্বর মধ্যে আবার এই কবিতার মধ্যে থাকা মানে দাসত্ব থেকে মুক্তি, মনের মুক্তি। মন যেন পরিযায়ী পাখি নয়, সারা পৃথিবী। ওই যে প্রথম কবিতায় ছিল পৃথিবীতে আমি হেঁটে যাবো, আমার মনে হয় কবিতা থাকলে পৃথিবীতে উড়ে 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 সারা জায়গায় আমার মন কোথায় চলে যাবে, কোথায় চলে যায়, কিন্তু আমার হাত পা বাঁধা। দ্বিতীয় কবিতা, দশম কবিতা, 10 নম্বর কবিতায় আমি যাচ্ছি। কবিতার নাম ভোর। ডুবতে ডুবতে ডুবে যাই ঘুমে, স্মৃতি এবং বিস্মৃতি যায় চুমে, ভুলতে ভুলতে সব ভুলে যাই ঘোরে, মালিক তোমায় ডাকবো কেমন করে। নিদ্রা আমায় ডোবায় মরণ জলে, ধর্মে গাফিল কর্মে গাফিল বলে, জ্বলতে জ্বলতে যাচ্ছি শুধু জ্বলে, আধার রাতের নেশায় লগ্ন তোর, ভাঙতে এসেই থমকে দাঁড়ায় ভোর। একটা অলসতা, নিয়ম না ভাঙার, মানে নিয়ম না ভাঙার কথা, যে আমি কোনো নিয়ম টিয়ম মানতে পারবো না। কবিদের যা হয় আর কি, আমি নিয়ম মানতে পারবো না। গুডি গুডি বয়, আর্লি টু দ্য বেড অ্যান্ড আর্লি টু দ্য রাইজ, কোনো কবির পক্ষে সম্ভব না। আমি বহু কবিদের দেখছি রাত্রি 2টো 2:30 পর্যন্ত তাদের আমি অত রাত অব্দি জাগতে পারি না, আমার অন্যান্য সমস্যা আছে, শারীরিক কিছু সমস্যা আছে, কিন্তু তাও 1টা 1:30 2টো কাছাকাছি তো থাকি। আমি দেখি তখন অনেক বয়স্ক কবি সিনিয়র, তাদের দেখি সবুজ আলো জ্বলছে, তার মানে তারা নেটওয়ার্কে তারা অনলাইন আছেন, এইটা আমি দেখি। তো সেই রকম বলছি। আবার এইটা মানে বললাম আর কি। তো সেটার জন্য যে এই নিয়ম মানা যাবে না, নিয়ম কবিরা মানতে পারবেন না। হ্যাঁ, কবিদের পক্ষে ঠিক ঠিক সার্থক কবির মতো জাহাঙ্গীর ফিরোজও বলেছেন যে আমার কিছু মনে থাকে না, এটা করতে বলছো, ওটা করতে বলছো, আমাকে এইটা করতে বললে। আসলে কবিরা তো ঋষির মতো, একটা ঘোর, একটা আধো জাগতিক একটা অবস্থার মধ্যে তারা থাকে, না পৃথিবী না পৃথিবীর ওপরের যদি কোনো অংশ থাকে তারা সেখানে ঝুলে থাকে। এইটা অনেকে বুঝতে পারে না, যারা খুব মেটেরিয়ালিস্টিক লোক তারা এটা বুঝতে পারে না যে কবিরা এই মেটেরিয়াল এবং ইমমেটেরিয়াল জগতের মাঝামাঝি একটা কোথাও সবসময় থাকে। তো সেই জন্য ওই জন্য আমার কর্মে গাফিল, আমার ধর্মে গাফিল, তিনি বলছেন সব জায়গাতেই আমার গাফিলতি আছে।
তো সেটা নিয়ে সকলে আমাকে কষতে পারো, বলতে পারো, কিন্তু কিছু করার নেই। নিজের মধ্যেই নিজে থাকি। হ্যাঁ, ঘোর ভাঙাতে এসেও ভোরও থমকে যায় কবিতার মধ্যে। এবং এটাও মানে সবটাই কি বলবো, খুব সুন্দর একটি কবিতা। কবিদের যে আদৌ জাগরণ আর আদৌ এর মধ্যে থাকার যে ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করেছে, একটা ক্ষমাচার ভঙ্গিতে, যে আমাকে ক্ষমা করে দাও, আমি পারছি না, আমার গাফিলতি তুমি বলো, কিন্তু আমি পারছি না, আমার পক্ষে সম্ভব নয়। ডুবতে ডুবতে যাই, ডুবে যাই ঘুমে, স্মৃতি এবং বিস্মৃতি যায় চুমে। কি সুন্দর শুরু করলেন। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর একটি মনের অবস্থা তিনি আমাদের ব্যাখ্যা করেছেন। আমি আজকের অনুষ্ঠানের শেষ কবিতা, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কবি জাহাঙ্গীর ফিরোজ। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এনাদের কবিতা নিয়ে কোথা থেকে, আমি শ্যামলদার সঙ্গে আলোচনা হচ্ছিল দু একদিন ধরেই, যে কোথা থেকে অনুষ্ঠানটা শুরু করেছিলাম আর অনুষ্ঠানটা আজকে কোথায় চলে এসছে, এর আমি স্বপ্নে ভাবিনি। আমার পরিশ্রম আছে, আমার মাথার ওপর আশীর্বাদ আছে, শ্যামলদা, নিপেনদা, এছাড়াও সুগতদা, শ্যামল মুখার্জি সবাই হেল্প করেছেন আমাকে। এবং তার সাথে যেটা আছে যে আপনারা এই যে দেখছেন, আমি এখন অনেককে দেখতে পাচ্ছি যারা এই প্রোগ্রামটা দেখছেন এবং প্রতিদিন দেখছেন, অকুণ্ঠ ঋণ আমার যে কত ঋণে আমি ক্রমশ গলা বুক আমার ডুবে যাচ্ছে। কবি বলছেন আমি ঘুমিয়ে পড়ছি, ঘুমে ডুবে যাচ্ছি, আমি আপনাদের সকলের ঋণে, একটা তুচ্ছ মানুষ, কবিতা ভালোবাসি, কবিতা দু চার লাইন লিখি, চেষ্টা করি লেখার, সবসময় আত্মতৃপ্তির কোনো জায়গাতে আমি পৌঁছইনি, সমস্ত সময় একটা 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 আছে, আমার অতৃপ্তি কাজ করে। সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বড় বড় কবিদের অনুসরণ করি। এবং আজ কিছুদিন বেশি দিন হয়নি, খুব মধ্যে আমি শ্যামলদার খুব অনুরাগী এবং শ্যামলদার কাছে আমি আমার কবিতা নিয়ে যাই। এর আগে কেদারদাও আমাকে হেল্প করতেন, কেদারদার সঙ্গে আমার আলোচনা, এবং আমি অনেকের সঙ্গে আলোচনা করি। আমার আর একটি বন্ধু আছে, ফ্রেন্ড জয়িতা বসাক, শ্রীময়ী আছে, আমি তাদের সাথেও কবিতা নিয়ে আলোচনা করি যে কবিতা কেমন হচ্ছে না হচ্ছে। এবং শ্যামলদা তো আছেনই, যখনই কিছু সংকটে পড়ি, এইটা কি হবে ওইটা কি হবে, তখন তো শ্যামলদা সঙ্গে, সেইটা নিয়ে আমি বলি এই সমস্ত মানুষের কাছে আমার এত অকুণ্ঠ ঋণ আপনাদের কাছে। এই জাহাঙ্গীর ফিরোজের কবিতা বলছি, আমার কাছে উনি যে পড়তে দিয়েছেন কবিতা, হ্যাঁ তুমি করো, তোমার যা মনে হয় তুমি আলোচনা করো, এইটাই যে কি ঋণ আমার কাছে, আমি যে কি ঋণী সে কথা বলতে পারবো না, সব দিন বলা হয় না, আজকে বলে ফেললাম। আমি যে কবিতাটি পড়ব সেটি হচ্ছে যে আমাকে রেখেই আমি যাব। এই কবিতা শিরোনামটা দেখার পর এই এতগুলো কথা মনে এলো। আমাকে রেখেই আমি যাব, জাহাঙ্গীর ফিরোজ। নিজেকে একটু একটু করে ফেলে এসে দাঁড়িয়েছি নদী তীরে, ক্ষয়িষ্ণু কায়ার হাহাকার বাজে অন্তরে, ওপারেই যাব, যেতে হবে, প্রিয় কায়াটিকে রেখে নদী পারে। মায়ার বাঁধন ছিঁড়ে নদীটির ওই পারে যারা চলে গেছে, তারাও থমকে দাঁড়িয়েছে নদী তটে। আমারও ভ্রমণ শুরু হবে, আমাকে রেখেই আমি যাব অচেনা দেশের বন্দরে। অসম্ভব সুন্দর চলে যাওয়ার কবিতা, মৃত্যু চেতনার কবিতা তিনি শোনালেন। নিজেকে নদীর মতো ফেলে রেখে যাবেন, নদীর মতো ফেলে রেখে যাবেন, সেই নদীর ঘ্রাণে, সেই নদীর জলে পুষ্ট হবে আকাশ, পুষ্ট হবে ফসলের জমি, সেই নদীর জলে সেচ করে সোনার বাংলায় সোনার ধান হবে, সেই ধান তার চাষি তার গোলায় নিয়ে যাবে, সেই গোলা ধনধান্যে ভরে উঠবে, মানুষের মুখে, সারা দেশের মুখে হাসি ফুটবে। কি অসম্ভবভাবে নিজেকে বলছেন আমি নদীর মতো ফেলে রেখে যাব, যেটা তো সবাই এই উচ্চারণ করতে পারেন যে আমি ফেলে যাব আমাকে নিজের মতো, আমার কায়াটিকে নদীর পাড়েই রেখে যাব, নিজেকে একটু একটু করে ফেলে দাঁড়িয়েছি নদীর তীরে, নদীর মতো তিনি চলে যেতে চান। মায়ার বাঁধন ছিঁড়ে, সবাইকেই যেতে হবে একদিন এই মায়ার বাঁধন ছিঁড়ে, পৃথিবী, প্রিয়জন, এবার ওপারের যে ব্যবধান সবটাই তিনি বলেছেন, সব কিছুই তো ফেলে যেতে হবে, সম্পত্তি, সুনাম, যশ, যা কিছু আছে সব, ভালোবাসা সব রেখে দিয়েই যেতে হবে অন্য কোনোখানে। কবি বললেন না পরজন্মে কিনা, আমরা সবাই হয়তো পরজন্মে বিশ্বাসী নই, জীবনানন্দ পরজন্মে বিশ্বাসী ছিলেন, তাই তিনি বলেছিলেন আবার আসিব ফিরে এই বাংলার তীরে, হয়তো অন্য রূপে অন্য সময়ে তিনি আসবেন। তিনি পরজন্মে বিশ্বাস করতেন, আমরাও অনেকে বিশ্বাস করি অনেক সময়,
পরজন্মে, আবার অনেকে করেন না, আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু পরজন্মে বিশ্বাসটার মধ্যেও কবিতার সঙ্গে লিঙ্ক করলে দেখবেন একটা অদ্ভুত মায়া জড়িয়ে থাকে। আরে মায়া আছে বলে, ভালোবাসা আছে বলেই তো বলি আবার ফিরে আসতে চাই। আজও তো আমরা সন্তান, যখন নিজের ঘরে সন্তান আসে আমরা তুলনা করি আমাদের কোনো পূর্বপুরুষে, ও এসেছে জানো, আমার বাবা এসছেন, আমার মা এসছেন, একই নারীর বন্ধনে যুক্ত থাকা। এখানে তিনি নদীর মতো নিজেকে ফেলে রেখে যাবেন, দেশের সাথে, দেশের মানুষের সাথে তার নারীর বন্ধন, সেই নারীর বন্ধন তিনি রেখে যাবেন। তাই তো তিনি নদীর কায়া থেকে বেরিয়ে নদীর সামনেই তিনি দাঁড়িয়েছেন। ওপারে যাবেন তিনি, ওপার পেরিয়ে যাবেন, কোথায় যাবেন তিনি জানেন না, কিন্তু তাকে যেতে তো সকলকেই হবে। পরজন্মে, পরজন্মের আশ্বাস রেখেই কবি এখানে যাচ্ছেন বলেই আমার মনে হয়েছে। আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জাহাঙ্গীর ফিরোজের প্রতি আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আরো অনেক অনেক লেখা চাই, আরো অনেক অনেক সুন্দর লেখার মধ্যে দিয়ে, ভালো লেখার মধ্যে দিয়ে, যার মধ্যে দিয়ে নতুন প্রজন্ম শিখবে, বাংলা ভাষা আরও ঋদ্ধ হবে, সেই কবিতা লিখুন। আপনার কলম যেন কখনো না থেমে যায়। আমরা সবাই শান্তনুর ফেসবুক লাইভের চেনা কবির ভালো লাগা কবিতার অনুষ্ঠান যেমন আপনার সাথে আছে, তেমনি এই অগণিত দর্শক, অগণিত পাঠক এই দুই বাংলার এবং সারা পৃথিবীতে যত বাংলা ভাষা, মা ভাষার যারা কারিগর আছেন, যারা ভালোবাসেন, তারা সকলেই আপনার সাথে থাকবেন এই কথা বলে, যারা আজকের আমার এই অনুষ্ঠান দেখলেন তাদের সকলকে কৃতজ্ঞতা কুর্নিশ জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। আগামী দিন, আগামী মঙ্গলবার আবার ঠিক 9টায় আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। খুব 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 ভালো থাকবেন সবাই।